শহরের ব্যস্ততা, গাড়ির হর্ন আর যান্ত্রিক জীবনের কোলাহল থেকে বহু দূর এই গ্রামটা। নাম নিশ্চিন্দপুর। মেডিকেল কলেজের পড়াশোনা শেষ করে যখন অন্য বন্ধুরা শহরের নামি দামি হাসপাতালে মোটা অঙ্কের বেতনের চাকরির পেছনে ছুটছে, তখন সাজিদ আর আফসান সিদ্ধান্ত নিয়েছিল অন্যরকম। ওরা চেয়েছিল এমন একটা জায়গায় গিয়ে মানুষের সেবা করতে যেখানে চিকিৎসার আলো পৌঁছায়নি। সেই সূত্র ধরেই এই নিশ্চিন্তপুরে আসা। দূর আকাশের কোলে সূর্যটা রক্তিম আভা ছড়িয়ে বিদায় নিচ্ছে। কি রে রাফসান, জিপিএস তো দেখাচ্ছে আমরা ঠিক পথেই যাচ্ছি, কিন্তু মানুষজনের তো কোনো পাত্তাই নেই। পুরো গ্রামটা যেন কোনো এক অভিশাপের চাদরে ঢাকা। গ্রামের মানুষ তো বিকেলের পর ঘরের বাইরে বের হতেই ভয় পায় শুনলাম। আমাদের ওই পরিত্যক্ত হাসপাতালটা আর কত দূর কে জানে। ওই তো সামনেই দেখা যাচ্ছে, ওটাই মনে হয়। কিছুটা দূরে দেখা গেল একটা দোতলা ভবন। এককালে হয়তো এর জৌলুস ছিল, কিন্তু এখন এটি এক জরাজীর্ণ কঙ্কাল মাত্র। দেওয়ালের গা বেয়ে উঠে গেছে বনলতা। সদর দরজার উপরে মরচে ধরা সাইনবোর্ডে লেখা নিশ্চিন্দপুর গ্রামীণ চিকিৎসালয়। বিল্ডিংটার দিকে তাকিয়ে রাফসানের কেমন যেন গা ছমছম করে উঠল। চাঁদের আলো তখন সবেমাত্র ফুটতে শুরু করেছে। সাজিদ, আজ রাতটা কি এখানেই কাটাবি? পরিবেশটা কেমন যেন ঠিক ঠেকছে না রে। আরে দূর, আমরা ডাক্তার, বিজ্ঞানের ছাত্র, ভূত প্রেত বিশ্বাস করলে চলে? গ্রামের সবচেয়ে কাছের বাড়িটাও এখান থেকে 10-15 মিনিটের পথ। নিচের এই বড় ঘরটা পরিষ্কার করলেই আজকের রাতটা কেটে যাবে। কাল সকাল থেকে কাজ শুরু করা যাবে। ওরা ভেতরে ঢুকল। হারিকেন আর টর্চের আলো জেলে ওরা ঘরটাকে কোনো মতে থাকার উপযোগী করল। রাত তখন আনুমানিক 8:30। চারিদিকে অন্ধকার যেন আরও জমাট বেঁধেছে। হাসপাতালের সামনের উঠানে একটা বেঞ্চে বসে দুজন চা খাচ্ছিল। বড় বড় গাছগুলো বাতাসে দুলছে, যেন বলছে, তোমরা চলে যাও এখান থেকে, চলে যাও। হঠাৎ মনে হলো কিছুটা দূরে কে যেন দাঁড়িয়ে আছে। রাফসান বলল, কে কে ওখানে? সাজিদ হুট করে টর্চের আলোটা অন্ধকারের দিকে ফেলল। দেখা গেল একজন মাঝবয়সী লোক দাঁড়িয়ে আছে। গায়ে জড়ানো একটা মোটা চাদর, মুখটা কিছুটা চাদরে ঢাকা। সে নিঃশব্দে ওদের দিকে হেঁটে এলো। আপনাকে তো আগে দেখিনি, গ্রামের কেউ? লোকটি কোনো উত্তর দিল না। বলল, এখনো সময় আছে বাবা, চলে যাও এখান থেকে। এই জায়গাটা মোটেও ভালো নয়, এখানে জীবিত মানুষের ঠাঁই নেই। সাজিদ একটু সাহসী, সে হেসে বলল, চাচা, আমরা শহরের ছেলে, তাছাড়া ডাক্তার, আমরা এইসব অলৌকিক ভয় পাই না। আমরা এখানে হাসপাতালটা আবার চালু করতে এসেছি, গ্রামের মানুষের চিকিৎসার জন্য। আপনার যদি রাতে থাকার জায়গা না থাকে, আমাদের সাথে এই ঘরে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। লোকটি সাজিদের কথার কোনো উত্তর দিল না। যাবার সময় বিড়বিড় করে বলল, শুনলে না আমার কথা? কপালে বড় দুঃখ আছে তোমাদের, বড় দুঃখ। দেখতে দেখতে লোকটা অন্ধকারে মিলিয়ে গেল। লোকটা ভীষণ অদ্ভুত তো। আরে গ্রামের মানুষ, হয়তো কোনো মানসিক ভারসাম্যহীন। বাদ দে তো, চল ভেতরে শুয়ে পড়ি। তারপর ওরা ঘরে ঢুকে শুয়ে পড়ল। ঠিক রাত 11:05। হঠাৎ করেই ওপর তলা থেকে একটা বিকট শব্দ হলো।
যেন ভারী কোনো আসবাবপত্র টেনে নিয়ে যাচ্ছে। দুজনাই ধড়মড় করে বিছানায় উঠে বসল। কি কিসের শব্দ রে ওটা? শব্দটা থামল না, বরং আরও বাড়তে লাগলো। মানুষের তাড়াহুড়ো করে হেঁটে যাওয়ার শব্দ, বুটের আওয়াজ, তার পরপরই একটা মানুষের বুক ফাটা আর্তনাদ ভেসে এলো। আমাকে বাঁচাও, ও ডাক্তার বাবু, আমাকে মেরো না, আমাকে বাঁচাও। সাজিদ ভুরু কোচকে বলল, অসম্ভব। আমরা বিকেলে আসার পর দেখেছিলাম ওপরতলার সব ঘর মরচে পড়া তালা মারা। কোনো মানুষ তো দূরের কথা, একটা পাখি ঢোকারও রাস্তা নেই। তাহলে এই আওয়াজ কোথা থেকে আসছে? চল তো দেখে আসি। আমাদের এখন ওপর যাওয়া উচিত হবে না সাজিদ, চল গ্রামটার দিকে পালিয়ে যাই। না না, আমরা ডাক্তার হয়ে এইভাবে পালাতে পারি না। ওপরতলায় সত্যি যদি কেউ বিপদে পড়ে, চল দেখে আসি। সাজিদ নিজের ভয়টা চেপে রেখে টর্চ আর একটা লাঠি হাতে নিল, তারপর সাবধানে এগিয়ে গেল। ওপরতলায় পৌঁছাতেই ওরা যা দেখল, তাতে ওদের শিরদাঁড়া বেয়ে একটা বরফ শীতল স্রোত বয়ে গেল। বিকেলে যে করিডর ছিল অন্ধকার, ধুলোবালি আর মাকড়সার জালে ভরা, এখন তা সম্পূর্ণ আলাদা। করিডরের সব ঘরের দরজা খোলা, চারিদিকে কার্বলিক অ্যাসিড আর হাসপাতালের চীনা গন্ধ। করিডরের মাঝখানের অপারেশন থিয়েটারের মতো রুমে আলো জ্বলছে। ওরা দরজার আড়ালে দাঁড়িয়ে ভেতরে তাকালো। দেখলো ভেতরে দুজন নার্স, তারা টেবিলের ওপর শুয়ে থাকা একটা রোগীকে শক্ত করে চেপে ধরে রেখেছে। রোগীটা যন্ত্রণায় ছটফট করছে আর চিৎকার করছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নার্স বা রোগী কেউ সাজিদ আর রাফসানের দিকে তাকাচ্ছিল না, যেন ওরা ওখানেই নেই। রাফসানা নিজেকে ধরে রাখতে পারল না, সে এক পা এগিয়ে গেল। ওকে ওকে ওভাবে ধরে রেখেছে কেন আপনারা? কি করছেন ওর সাথে? রাফসানের গলার আওয়াজ পাওয়া মাত্রই ঘরের ভেতরের পুরো দৃশ্যটা যেন থমকে গেল। সেই দুজন নার্স আর রোগীটা একসাথে নিজেদের ঘাড় 180 ডিগ্রি ঘুরিয়ে দরজার দিকে তাকালো। ওদের মুখ দেখার পর রাফসানের চিৎকার করার শক্তি হারিয়ে গেল। নার্সদের মুখ সম্পূর্ণ পচে গেছে, সবার চেহারায় ভয়ঙ্কর। তারা অমানসিক এক হিংস্র হাসি হাসল। রাফসান মেঝেতে লুটিয়ে পড়ে জ্ঞান হারালো। সাজিদের নিজেরও তখন হার্ট অ্যাটাক হবার জোগাড়, কিন্তু বন্ধুর এই অবস্থা দেখে সে নিজের সমস্ত শক্তি সঞ্চয় করে রাফসানকে টেনে হিচড়ে কোনো রকম নিচে নামালো। আর ঠিক তখনই ওপরতলার সমস্ত আলো এক নিমেষে নিভে গেল। নিচের ঘরে এনে রাফসানের মুখে পানির ছিটা দিতেই সে চোখ মেলল। সাজিদ, ওরা মানুষ নয়, ওরা মানুষ নয়, ওরা কেউ মানুষ না, আমাদের মেরে ফেলবে ওরা। শান্ত হ রাফসান, শান্ত হ, আমি আছি তো। আমরা ভোরের আলো ফুটলিয়ে এখান থেকে চলে যাব। ঠিক সেই মুহূর্তে ওদের ঘরের ঠিক বাইরে হাসপাতালের মূল হলরুম থেকে একটা বিকট আর যন্ত্রণাদায়ক চিৎকার শোনা গেল। ওরা দুজনেই চমকে উঠল। টর্চের আলো ফেলে হল ঘরের দিকে তাকালো ওরা। দেখলো হল ঘরের মাঝখানে উবুড় হয়ে পড়ে আছে একটা মানুষ। কাছে গিয়ে বুঝতে পারল সেই লোকটা যে সন্ধ্যায় ওদের সাবধান করতে এসেছিল।
লোকটার মাথা ফেটে গেছে, সেখান থেকে রক্ত বের হয়ে মেঝে ভেসে যাচ্ছে। চাচা, চাচা, কি হয়েছে? কি হয়েছে আপনার? রাফসান, তাড়াতাড়ি যা, আমার ব্যাগ থেকে ব্যান্ডেজ আর অ্যান্টিসেপটিভ নিয়ে আই। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, লোকটা মারা যেতে পারে। রাফসান তাড়াতাড়ি ঘরে গেল, কিন্তু ব্যাগের ভিতর ব্যান্ডেজ খুঁজে পাচ্ছিল না। সে চিৎকার করে বলল, সাজিদ, একবার এই দিকে আয় ভাই, আমি তাড়াহুড়োতে ব্যান্ডেজ খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছিস? সাজিদ দ্রুত ভিতরের ঘরে গেল। সাজিদ 1 সেকেন্ডের মধ্যে ব্যান্ডেজ আর ওষুধ বের করে আনলো। মুহূর্তে হল ঘরের ভিতর ঢুকে যা দেখলো তাতে তাদের পায়ের তলার মাটি সরে গেল। মেঝেটা সম্পূর্ণ ফাঁকা, সেই লোকটা নেই। সাজিদ, এটা কি করে সম্ভব? একটা মানুষ এভাবে উবে গেল, আর রক্তগুলো? সাজিদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বিজ্ঞান আর যুক্তির সমস্ত দেওয়াল ওর মাথায় ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। ঠিক তখনই আবার ওপরতলা থেকে সেই চেনা শব্দ শুরু হলো, সেই নার্সদের পায়ের আওয়াজ, সেই রুগীর চিৎকার, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর না, আমি এখানে আর 1 সেকেন্ডও থাকবো না। রাফসান মেন গেটের দিকে দৌড় দিল। সাজিদও আর ঝুঁকি নিল না, সেও রাফসানের পেছন পেছন দৌড়ালো। ওরা এক নিঃশ্বাসে হাসপাতাল থেকে বের হয়ে পিচ ঢালা রাস্তার ওপর এসে দাঁড়ালো। রাত তখন 3টে। হঠাৎ দেখলো একটা অবয়ব ওদের দিকে হেঁটে আসছে। কাছে আসতেই বুঝতে পারল সেই লোকটা, যার মাথা ফেটে রক্ত ঝরছিল। সাজিদ, ও ও ও আবার আসছে। পেছনে যাবার কোনো রাস্তা নেই। কোনো উপায় না দেখে ওরা আবার হাসপাতালের ভেতরের ওই ঘরটার দিকেই দৌড় দিল। ঘরে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিল। ওপরের তলায় তখন সেই শব্দ চরমে উঠেছে। ওরা কেবল ঘড়ির দিকে তাকাচ্ছে, কখন ভোর হবে। হঠাৎ করেই চোখ গেল দরজার নিচে। দেখল বাইরে থেকে গড়িয়ে রক্ত ঘরের ভিতর ঢুকছে। ওরা চোখ বন্ধ করে আল্লাহর নাম জপতে লাগলো। দুজনেই মনে মনে দোয়া পড়তে লাগলো। ঠিক তখনই দূর থেকে এক সুমধুর ধ্বনি ভেসে এলো। গ্রামের কোনো এক মসজিদ থেকে ভোরের ফজরের আজানের আওয়াজ বাতাসে ভেসে আসছে। সাথে সাথে চারিদিকের থমথমে ভাবটা কেটে গেল। এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। মেঝের দিকে তাকাতেই ওরা অবাক হয়ে গেল। ঘর একদম পরিষ্কার, রক্তের কোনো ছিটে ফুটাও কোথাও নেই। সকাল হতেই চারিদিকের পরিবেশটা পুরো বদলে গেল। সাজিদা রাফসান দরজা খুলে হাসপাতালের উঠানে এসে দাঁড়ালো। দিনের আলোয় দেখে বোঝার উপায় নেই যে এই বিল্ডিংটা রাতে এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। বুঝলি রাফসান, আমার মনে হয় এই হাসপাতালের দোতলায় কোনো বড় রহস্য লুকিয়ে আছে। দিনের আলোয় তো আর ভূতের ভয় নেই। চল ওপরে গিয়ে একবার ভালো করে খুঁজে দেখি আসলে কি ঘটেছিল ওখানে। ঠিক আছে, তুই যখন বলছিস চল। মাঝখানের সেই বড় ঘরটার সামনে গেল তারা। টর্চের আলো ফেলতেই দেখল পুরনো কিছু ভাঙা বেড, স্লাইনের বোতল আর ঔষধের প্যাকেট মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। রাফসানের চোখ গেল ডেস্কের ওপর রাখা একটা ছোট ভিজিটিং কার্ডের দিকে। তাতে লেখা, সাজিদ দেখ, এই হাসপাতালের ডাক্তারের নাম ছিল ডক্টর মাহবুব মুনতাসির। এদিকে সাজিদ ডেস্কের ড্রয়ার খুলে একটা চিরকুট পেল। সাজিদ পড়তে লাগলো, আমি ডক্টর মাহবুব মুনতাসির। নিজের বিবেককে আর শান্ত রাখতে পারছি না।
এই হাসপাতালে আসা ওই অসহায় রোগীটার মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে আমি দায়ী। আমার একটা ভুল চিকিৎসার কারণে একটা জ্যান্ত মানুষ প্রাণ হারালো। গ্রামের মানুষ আমাকে ক্ষমা করবে না, আমিও নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার এই ভুলের প্রায়শ্চিত্তই আমি নিজেই করব। আমার মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী নয়। তার মানে এটা একটা সুসাইড নোট? হতে পারে, কিন্তু ডাক্তারবাবু আত্মহত্যা করার পর ওনার কি হলো? ঠিক তখনই রুমের বাইরে করিডরে খুট করে একটা শব্দ হলো। ওরা দুজনেই ধড়মড় করে রুম থেকে বেরিয়ে এলো। দেখল করিডরের শেষ মাথায় একটা বৃদ্ধ লোক ওদের দেখে ভয়ে লাঠিতে ভর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই যে দাদু, দাঁড়ান, পালাচ্ছেন কেন? দুজনাই বৃদ্ধ লোকের কাছে দৌড়ে গেল। আমারে ছাইরা দেন বাবা, আমি চোর নয়, এই গ্রামেরই মানুষ। ভয় পাবেন না দাদু, আমরা পুলিশ নয়, ডাক্তার। এই হাসপাতালে এসেছি। আপনি কে? এখানে কি করছেন? আমি এই গ্রামেই থাকি বাবা। অনেক বছর আগে যখন এই হাসপাতাল চালু ছিল তখন আমি এখানকার কেয়ারটেকার ছিলাম। আমার নাম রহমত। তার মানে আপনি এই হাসপাতাল সম্পর্কে অনেক কিছু জানেন। আচ্ছা, এখানে কি ঘটেছিল বলুন তো? হ্যাঁ বাবা, সব জানি। নিজের চোখে এই হাসপাতালকে ধ্বংস হতে দেখেছি। ওরা সবাই মিলে হাসপাতালের নিচের তলায় বেঞ্চিতে গিয়ে বসল। বুড়ো বলতে লাগলো, আজ থেকে 10-12 বছর আগের কথা। হাসপাতালটা তখন খুব ভালো চলতো। দূর দূরান্ত থেকে মানুষ আসতো চিকিৎসার জন্য। ডক্টর মাহবুব মুনতাসির ছিলেন খুব ভালো মানুষ, গরিবের ভগবান। কিন্তু মানুষের কপাল তো চিরদিন এক যায় না। একদিন রাতে এক মুমূর্ষ রোগী আসে হাসপাতালে। ডাক্তারবাবু তখন খুব ক্লান্ত ছিলেন। ওনার একটা ভুল ইঞ্জেকশন বা চিকিৎসার কারণে রোগীটা ছটফট করতে করতে টেবিলের ওপরেই মারা যায়। রোগীর মৃত্যুর খবর ছড়াতেই গ্রামের কিছু উত্তেজিত মানুষ লাঠি সোঁটা নিয়ে হাসপাতালে ঘেরাও করে। তারা ডাক্তারবাবুকে পিটিয়ে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। ডাক্তারবাবু ভয়ে ওপরতলায় ওই রুমে নিজেকে বন্ধ করে নেয়। গ্রামের মানুষ যখন দরজা ভাঙার চেষ্টা করছিল তার আগেই ডাক্তারবাবু নিজের গ্লানি আর ভয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেন। উত্তেজিত গ্রামবাসীরা এতটাই নিষ্ঠুর ছিল যে ওটার লাশটাকে দাফন পর্যন্ত করতে দেয়নি। হাসপাতাল তালা মেরে গ্রামবাসীরা চলে যায়। সেই থেকে হাসপাতাল বন্ধ। আর তারপর থেকেই শুরু হলো এই ভুতুড়ে উপদ্রব। প্রতি রাতে এখানে সেই ডাক্তারবাবু আর মৃত রোগীদের আত্মা ঘুরে বেড়ায়। এই অপঘাতে মৃত্যুর কারণেই ওনারা মুক্তি পাচ্ছে না। সব শুনে সাজিদের মনটা ভারী হয়ে গেল। রাফসান, আমরা মেডিকেল সায়েন্সের ছাত্র হলেও একটা জিনিস বুঝি, আত্মার দাফন কাপন না হলে এই অতৃপ্ত শক্তিগুলো এভাবেই ঘুরে বেড়ায়। আমার মনে হয় ডক্টর মাহবুব সাহেবের লাশটাকে যদি আমরা সম্মান সহকারে কবর দিয়ে দিই তবে এই উপদ্রব চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। আচ্ছা চাচা, আপনি কি জানেন ডাক্তারবাবুর লাশ বা কঙ্কালটা ঠিক কোথায় আছে? হ্যাঁ বাবা, ওই ওপরের ঘরেই একটা গোপন দেওয়াল আলমারির ভেতর ওটার কঙ্কালটা রাখা আছে। গ্রামবাসীরা ওখানেই ওটাকে আটকে রেখেছিল। চলুন আমাদের সাথে। তারপর ওরা আবার ওপরের রুমে গেল। সেখানে দেখল দেওয়াল আলমারির ভেতর ধুলো বালি আর মাকড়সা জালের মাঝে পড়ে আছে ডক্টর মাহবুব মুনতাসিরের কঙ্কাল। সাজিদা রাফসান অত্যন্ত সম্মানের সাথে কঙ্কালটি উদ্ধার করল। তারপর জানাজা পড়িয়ে হাসপাতালের পেছনে কঙ্কালটিকে মাটির নিচে সমাহিত করা হলো।
কবর দেওয়া শেষ হতেই চারিদিকের বাতাসটা কেমন যেন হালকা মনে হলো। চাচা, আপনার কাছে কি ডাক্তারবাবুর কোনো ছবি আছে? আমার কাছে নেই বাবা, স্যারের চেম্বারে আছে। দাঁড়াও, আমি নিয়ে আসছি। ছবিটা এনে ওদেরকে দিতেই সাজিদ আর আফসানের চোখ চড়ক গাছে উঠল। ওদের হাত পা আবার কাঁপতে লাগলো, তবে এবার ভয়ে নয়, এক পরম শ্রদ্ধায় আর বিস্ময়ে। তারা দেখল এটা সেই লোকটার ছবি যে গতকাল সন্ধ্যায় চাদর গায়ে দিয়ে এসে ওদেরকে চলে যেতে বলেছিল। ডক্টর মাহবুব মুনতাসিরের আত্মা আসলে ওদের ক্ষতি করতে চায়নি, বরং ও চেয়েছিল নতুন এই দুই তরুণ যেন কোনো বিপদে না পড়ে। সেও ওদের সাবধান করতে এসেছিল। সেই কঙ্কাল দাফন করার পর থেকে হাসপাতালে আর কোনো ভৌতিক উপদ্রব ঘটেনি। কোনো চিৎকার নেই, কোনো রক্তের বন্যা নেই। গ্রামের মানুষ এখন আর হাসপাতালকে ভয় পায় না। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।